প্রথমত এগুলো ফালতু কথা, আমি এই সব কথার আসলে কোনো জবাব দেওয়ার প্রয়োজন মনে করছি না। উনি অনেকগুলো কথা বলেছেন, নেপালের উদাহরণ দিয়েছেন। নেপালের উদাহরণ দিলে তো প্রথমে আসলে পিআর সিস্টেম, আমরা শেষ করি বা সবচেয়ে বেশি চাই নির্বাচনকে বিএনপি। এখনো পর্যন্ত আপনি বিএনপির একজন খ্যাতিমান নেত্রী বলা যায়, হবে ফেব্রুয়ারিতে নির্বাচন? ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না আপনি যখন আমাকে প্রশ্নটি করছেন তার মধ্যে দিয়েই এক ধরনের অনিশ্চয়তা সুর আমরা শুনতে পাচ্ছি। যদি আপনি নিশ্চিত জানতেন যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, ঠিক যেভাবে প্রধান উপদেষ্টার কার্যালয় বারংবার আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন যে কিয়ামত হয়ে গেলেও ফেব্রুয়ারির নির্বাচন কিছুতেই পেছাবে না, সেই কথায় যদি আপনি আস্থা রাখতে পারতেন তাহলে আজকে এই আলোচনায় এই প্রথম প্রশ্ন আপনি আমাকে শুরু করতেন না। সুতরাং আপনার প্রশ্নের মধ্যেই বোঝা যায় এক ধরনের অনিশ্চয়তা আছে। এখন অনিশ্চয়তাটা কোন তরফে? অনিশ্চয়তাটা কি সরকারের তরফে? অনিশ্চয়তাটা কি সরকারের ভেতরে যে সরকার কাজ করে তাদের তরফে? অনিশ্চয়তাটা কি রাজনৈতিক দলগুলোর তরফে? অনিশ্চয়তা কোন দিক থেকে? নাকি মানুষ নির্বাচন চাইছে না? এই এতগুলো প্রশ্নের উত্তর যদি আপনি খোঁজেন, আপনি দেখবেন বিএনপি কেবলমাত্র নয়, গত 15 বছর ধরে দেশের সাধারণ মানুষ এবং বিএনপির সঙ্গে অন্য যে রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে আন্দোলন করেছে, টক শোতে লড়াই চালিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে মতামত গড়ে তুলেছে, বয়ান তৈরি করেছে, তারা কিন্তু প্রত্যেকেই একটা সুষ্ঠু নির্বাচনকে তাদের প্রথম এবং প্রাথমিক দাবি হিসেবে সামনে নিয়ে পরে অন্যান্য আলাপগুলো করেছে। সো এই যে নির্বাচনের দাবি এবং নির্বাচনটি যত দ্রুত সম্ভব তত দ্রুত হওয়া উচিত, এই দাবিটি যদি আপনি কেবলমাত্র একটি দল বা আরো প্রিসাইসলি বলতে গেলে কেবলমাত্র বিএনপির দাবি বলেন, আমার সেখানে একটু দ্বিমত আছে। আপনি যদি ব্যবসায়ীদের দিকে কান পাতেন, আপনি দেখবেন আজকে থেকে না, আমি গত কয়েক মাস ধরে যতগুলো সেমিনারে গেছি, আমাদের অর্থনৈতিক থিঙ্ক ট্যাঙ্কগুলো যে সেমিনার অর্গানাইজ করেছে, একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে আমি সেখানে গেছি, আইনজীবী হিসেবে সেখানে গেছি, এবং আমি দেখেছি প্রত্যেকটা ব্যবসায়ী তারা বলছে যে এই অস্থিতিশীল অবস্থায় তাদের পক্ষে অর্থনীতির যেই গুরু ভার সেটাকে বহন করা সম্ভব হচ্ছে না। দেখুন, গতকালকে একটা নিউজ গেছে যে আমাদের বিনিয়োগ এত নিচে এসে দাঁড়িয়েছে যে সাম্প্রতিক অতীতে এত নিচে বিনিয়োগের অবস্থা কখনো ছিল না। যেই দেশে 365 দিনের মধ্যে 370টার উপরে মব হয়, যেই দেশে দুটো মবের প্রতি দুদিনে একজন করে মানুষ মব দ্বারা আক্রান্ত হয়ে হত্যার শিকার হয়, সেই দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন আর আপনি অর্থনীতির অবস্থা বলেন, কোনোটাকেই আপনি স্টেবল ধরতে পারবেন না। এবং আপনি একটু আগে নেপালের কথা বলছিলেন, আপনি নেপালের সঙ্গে যদি বাংলাদেশের আমরা একটা তুলনামূলক চিত্র করি, নেপালের আজকের এই অসন্তোষের পেছনে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। কিন্তু দীর্ঘদিন ধরে নেপালে হামি নেপাল বলে একটা সংগঠন, তারা কিন্তু ক্রমাগত প্রচারণা চালিয়েছে যে যারা পলিটিশিয়ান তাদের সন্তানরা নেপো চাইল্ড হিসেবে খ্যাত, তারা কিভাবে জীবনযাপন করে এবং নেপালের আপামর জনসাধারণ এবং সাধারণ মানুষের সন্তানরা কিভাবে জীবনযাপন করে। তারা দেখিয়েছে এই নেপো চাইল্ডদের বিদেশে চলে যাওয়া, উন্নত শিক্ষা, বড় বড় বিজনেস কংগ্লোমারেটের সঙ্গে তাদের যোগাযোগ, এবং অন দি আদার হ্যান্ড বিদেশে যেই নেপালিরা কাজ করছে, অর্থাৎ বাংলাদেশের আমাদের রেমিটেন্স যোদ্ধাদের মতন, তাদের জীবন সাধারণ মানুষের জীবনের মধ্যে কি বিস্তর দুস্তর ফারাক। সো এই যে একটা বৈষম্য, ঠিক বাংলাদেশের মতো মনে হচ্ছে না একেবারে বাংলাদেশের গল্প শুনছি। আমার আপা একটু আগে বলেছেন যে সুষ্ঠু নির্বাচন দিয়ে চলে যাওয়াটাই এই সরকারের কাজ ছিল, বা এটাই যদি কাজ হতো তাহলে তো অবশ্যই একটা নির্বাচন দিয়ে সরকার চলে যেতে পারতো। কিন্তু আমি মনে করি না যে বা আমাদের দেশে যে আন্দোলনটা হয়েছে সেটা শুধুমাত্র একটা নির্বাচন দিয়ে চলে যাওয়ার জন্য। যদি তাই হতো তাহলে অগাস্টের 7 তারিখে বিএনপি একটা সমাবেশ করে দাবি করেছিল 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তারা কিন্তু নিজেরাই সেই দাবি থেকে সরে এসেছেন। অর্থাৎ তাদেরই উপলব্ধি হয়েছে যে বাংলাদেশের যে বাস্তবতা সেটা আসলে এই অল্প সময়ের মধ্যে বাংলাদেশের এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব। ভূমিকাটা পুরোপুরি আমাদের মতন, কিন্তু মধ্যের অংশ আর উপসংহারটা আলাদা হয়ে যাচ্ছে। নেপালে যখন সুশীলা কার্কি দায়িত্ব নিলেন, সাবেক প্রধান বিচারপতি, তিনি কিন্তু দায়িত্ব নিয়ে প্রথম মন্ত্রিসভা গঠনের আগে নির্বাচনের তারিখ ঘোষণা করলেন। 1, 2, স্টুডেন্টরা কিন্তু পলিটিক্যাল পার্টি করবে
না করলে অভ্যুত্থানের চেতনা নষ্ট হয়ে যাবে এমন কোনো বয়ান সুশীলা কার্কি দেয়া শুরু করলেন না। আমরা কিন্তু দেখলাম না সুশীলা কার্কি কোনো অনুষ্ঠানে যাচ্ছেন আর 4-5 থেকে 5 বছর আপনাকে 5 বছরই দেখতে চাই এমন কোনো ধ্বনি উঠছে, কিংবা আমরা দেখতে পেলাম না যে সুশীলা কার্কি কোনো মানে প্রোগ্রামে যাচ্ছেন কিন্তু তার উপদেষ্টারা, মানে তার তো এখনো মন্ত্রিসভা গঠিতই হয়নি, 3 জন বা 4 জনের হয়তো একটি মন্ত্রিসভা হবে, তারা পরস্পরে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে যে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে আমরা সুশীলা কার্কিকে দেখতে চাই। অর্থাৎ তিনি যে একটা স্পেসিফিক দায়িত্ব নিয়ে এসছেন এবং সেই দায়িত্ব পালন করে তিনি যে আবার তার আগের অবস্থানেই ফিরে যাবেন, এবং এই ব্যাপারে যে তার মধ্যে কোনো রকম দ্বিধা, দ্বন্দ্ব, লোভ, লালসা, ইচ্ছা, একটু হলে কেমন হয়, মন্দ তো হয় না, ভালোই তো লাগে, এরকম কোনো কিছু আমরা সুশীলা কার্কির মধ্যে লক্ষ্য করি নাই। এবং নেপালের ছেলেরাও জেন জি যারা, তারাও কিন্তু তাদের পড়ার টেবিলেই ফিরে গেছে, তারা একটা দল করতে বসে নাই। সো বাংলাদেশের সাথে বহুদিকে বহু পার্থক্য। আমরা দেখি নাই যে নেপালে ঘরে ঢুকে গিয়ে অলির ক্যাবিনেটে যারা ছিল সেই মন্ত্রীদের বাসায় গিয়ে 10 লাখ 20 লাখ টাকা চাঁদা দাবি করা হচ্ছে, কিংবা হ্যাঁ একটা ভয়ঙ্কর ঘটনা হয়েছে, প্রধানমন্ত্রীর ওয়াইফকে হত্যা করা হয়েছে, এটা ওই দিনই হয়েছে, একদম মানে ওটা একটা ভয়ানক বিভৎসতা হয়েছে যেটা বাংলাদেশে হয় না। আপনি যেটা বললেন যে এই যে লোভ, তারপর আরো কিছুদিন থাকতে চাই, আরো কিছুদিন, এটা আমাদের দেশে দেখতে পাচ্ছেন আপনি? যোগাযোগ মাধ্যম যেটা কিনা এই সরকারের সঙ্গে অতি ঘনিষ্ঠ যে রাজনৈতিক দলগুলো, কিংবা ধরুন প্রধান উপদেষ্টা যে রাজনৈতিক দলটিকে গঠিত হতেই বলেছেন, তার নেতারা কিন্তু ওপেনলি বলেছেন বট বাহিনী তৈরি করতে হবে এবং সেই বট বাহিনী দিয়ে সকল রাজনৈতিক অন্যান্য দলের নেতাদের মুখোশ উন্মোচন করে দিতে হবে। তো সেই বট বাহিনীর যে তীব্র প্রচারণা আমরা দেখলাম, যে 5 বছর আমরা দেখতে চাই, ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূস যে দলটিকে তৈরি হতে বলেছেন, কারণ না হলে জুলাই স্পিরিটটা নষ্ট হয়ে যাবে, সেই দলের অন্যতম একজন মুখ্য সংগঠক সার্জিস আলম, উনি কি বলেন না যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী দেখা আমার দীর্ঘদিনের শখ। আবার আমরা এটাও দেখলাম যে একজন যিনি বয়ান করেন, ওয়াজ করেন, এরকম একজন ব্যক্তি, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আমাদের ইউনূস নবীর একটা তুলনা আনলেন এবং তিনি বলার চেষ্টা করলেন যে ওনার বিরোধিতা করা মানে আসলে ইসলামের একজন নবীর বিরোধিতা করার মতোই একটা অপরাধ। সো এই প্রোপাগান্ডা বা এই প্রচারগুলো আমরা বুঝি, এবং এই কারণেই কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে দীর্ঘদিন অবিশ্বাসের একটা ছায়া আপনি লক্ষ্য করেছেন। অনেকে প্রশ্ন করছিল যে বিএনপিকে প্রতিদিন বলা হয় যে ফেব্রুয়ারিতে, তাও কেন বিএনপি বিশ্বাস করে না? কারণ বিশ্বাস না করবার পিছনে এই ঘটনাগুলোর একটা এফেক্ট আছে, এবং সেই কারণে আপনি লক্ষ্য করবেন আল্লাহর কসম গেটলক বলা একটা বাস এক সময় মুরিট্টিনের মতো বাস ঢাকায় চলতো, হ্যাঁ, ইন্টারসিটি বাস। তো সেই আল্লাহর কসম গেটলকের মতন এই সরকারকে বারবার বলতে হচ্ছে বিশ্বাস করেন, হবে 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 3 বার। সম্ভবত একজন উপদেষ্টা এই 2 দিন আগে যে মিটিং, মানে যেই প্রেস কনফারেন্স হয়েছে ঐক্যমত কমিশনের সঙ্গে, যখন প্রধান উপদেষ্টা বক্তব্য দিয়েছেন, সেখানে খুব সম্ভবত আসিফ নজরুল বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে হবে হবে, মানে আল্লাহর কসম গেটলক। কেন এরকম বলতে হচ্ছে? মানে ওনাদের কাজটা তো আসলে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে বাংলাদেশকে গণতন্ত্রের ট্র্যাকে তুলে দেওয়া, আগেই আরেকটা আন্দোলনও তারা পড়ে যেতে পারে। কোনো কিছুই কিন্তু আপনি কোনো কিছু ফোর্সই করতে পারবেন না, তার আগে নির্বাচনটা আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে। আপনিও বলছেন আল্লাহর ওয়াস্তে, এবং এই জিনিসটা নিয়েই আমি আসতে চাই। আমাদের সাথে আজাদ মজুমদার আছেন, উপপ্রেস সচিব। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত আছেন। অনেকগুলি পয়েন্টে তিনি কথা বলেছেন, শুধু শেষটা দিয়ে শুরু না, এটার জন্য কিছুটা হলেও সময় দরকার। প্রথম দিকে যখন রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের সরকারের আলোচনা হচ্ছিল, তখন কোনো কোনো রাজনৈতিক দল বলেছে প্রয়োজনীয় সংস্কারের জন্য হলে আপনারা 3 বছরও থাকেন, কিন্তু পরবর্তীতে তারা বিভিন্ন কারণে তাদের অবস্থান পরিবর্তন করেছে। সরকারের দিক থেকে একটা জিনিস বলা হয়েছে যে 2026 জুনের মধ্যে নির্বাচন হবে। সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করার জন্য তো একটা সময়ের জন্য অপেক্ষা করতে হবে। আমাদের দেশের সরকার প্রধান যিনি থাকেন, তিনি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারেন না, তিনি একটা ব্রডার আউটলাইন জানান দিতে পারেন। সেটা উনি কিন্তু জানান দিয়েছেন, এবং সেটা জানান দিয়েছেন তাও আজ থেকে প্রায় 1 বছর আগে। উনি বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, এবং উনি কিন্তু ওনার সময়সীমা থেকে সরেননি। এখন নির্বাচনের যে সময়টার কথা বলা হয়েছে, সেই সময়টা কিন্তু ওনার ঘোষিত সময়সীমার মধ্যেই। সো উনি কথা দিয়ে কথা রাখেননি, এরকম কথা কিন্তু বলার কোনো সুযোগ নেই। আর ওনাকে 5 বছর কে চাচ্ছেন বা কে ওনাকে নবীর সাথে তুলনা করেছেন, আমার মনে হয় না এগুলো নিয়ে আমাদের অহেতুক বিতর্ক করার প্রয়োজন আছে। প্রয়োজনটা এ কারণেই নেয় যে তাহলে সময় নষ্ট হবে। কারণ আমরা দেখি অনেক দলের অনেক নেতাকে বিভিন্ন সময়ে বিভিন্নজন নানাভাবে পীর বা
আর অনেক বড় কিছু সাথে তুলনা করেন। আমরা এগুলো নিয়ে আলোচনা না করি, আমরা বরঞ্চ যে জিনিসটা স্বাভাবিক, যেটা হওয়া উচিত বা যেটা হলে আমাদের দেশের জন্য ভালো হয় সেটা আমরা আলোচনা করি। নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তার কথাটা বলা হচ্ছে, এই অনিশ্চয়তাটা আমরা বারবার সরকারের পক্ষ থেকে বলেছি যে এটা নিয়ে কোনো অনিশ্চয়তা নেই, এবং সরকারের পক্ষ থেকে নির্বাচনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতিগুলোও নেওয়া হচ্ছে, এবং এই প্রস্তুতিগুলো সবার সামনে দৃশ্যমান। এবং নির্বাচনের সাথে আমাদের রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তনের জন্য একটা জনগণের দাবি ছিল। জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে বা জুলাই আন্দোলনকে যারা সমর্থন করেছে, তারা সবাই চেয়েছে যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতেই একটা পরিবর্তন আসুক। সেই পরিবর্তন কতটুকু সম্ভব হয়েছে বা কতটুকু সম্ভব হয়নি সেটা বিচার করে দেখবেন, আপনারা মিডিয়া আছেন, সাধারণ মানুষ আছেন, রাজনীতিবিদরা, সেটাও সবাই সেটা বিচার করে দেখতে পারেন। কিন্তু এইটার জন্য কিছু উদ্যোগ তো নিতে হবে। সেই উদ্যোগগুলো নেওয়া হয়েছে, কিছু সংস্কার কমিশন গঠন করা হয়েছে। তারা এই যে সংস্কার কমিশনগুলো গঠন করা হয়েছে, সেখানে রাজনৈতিক দলগুলো সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। তারা যেই প্রস্তাবগুলো দিয়েছে এগুলো নানা পর্যায়ে বিচার বিশ্লেষণ করা হয়েছে। আপনার রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য সৃষ্টির একটা বিপুল কর্মযজ্ঞ চালানো হয়েছে, আমরা বলবো। আপনাদের মনে হয় অবশ্যই হয়েছে। আপনার ফেব্রুয়ারি থেকে এই যে ঐক্যমত্য কমিশন আজকে সেপ্টেম্বর পর্যন্ত নানা পর্যায়ে নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে, আপনি কি ওনাদের পরিশ্রমটাকে কোনো মূল্যায়ন করবেন না? রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে আসতে পারেননি, এটা রাজনৈতিক দলগুলোর সমস্যা। কিন্তু যারা এই উদ্যোগটা নিয়েছে, রাজনৈতিক দলগুলোকে, বাংলাদেশের বাস্তবতায় আমরা আগেও দেখেছি রাজনৈতিক দলগুলো একটা বৈঠকে বসতে চায় না, তাদেরকে 30টার মতো রাজনৈতিক দলকে একটা আলোচনার টেবিলে এনে দিনের পর দিন এই আলোচনাটা চালিয়ে যাওয়াটা, এই পরিশ্রমটাকে, এই উদ্যোগটাকে, এগুলোর কোনোই মূল্য নেই। সেই উদ্যোগটার যদি মূল্য থাকে, তাহলে এই যে জামাতে ইসলাম যে পিআর পদ্ধতি, জুলাই সনদে নির্বাচন, জাতীয় পার্টি সহ 14 দলের তারা নিষিদ্ধকরণ চাচ্ছে নানা দাবিতে, তারা 18 তারিখ থেকে শুরু করবে। তাদের প্রথমে কিছু কর্মসূচি থাকবে, তারপরে তারা স্পষ্ট বলেছেন তারা সেটা আন্দোলনে যাবে। যদি জামাতে ইসলাম মনে করে যে তারা এইসব দাবি পূরণ না করলে ফেব্রুয়ারিতে নির্বাচনে যাবে না, এবং তাদের সাথে নানা দলের ঐক্যমত তৈরি হয়, এবং তারা যদি আলাদা একটা জোট গঠন করে তারা মিলিয়ে যাবে না, তারপরেও কি নির্ধারিত সময়ে সরকার নির্বাচন করতে পারবে? প্রথমত হলো, এত যদির কোনো জবাব দেওয়া সম্ভব হয় না। আপনি এখানে 3টা যদি বলেছেন, এত ইফস এন্ড বাটস নিয়ে সরকার কাজ করতে পারে। আচ্ছা, একটা যদি আমি বলি, একটা যদি উত্তর দেওয়া যাবে। সরকারের সিদ্ধান্ত হচ্ছে এই সময়ের মধ্যে নির্বাচনে যাবে, এবং আমরা বিশ্বাস করি রাজনৈতিক দলগুলোর সাথে এখন আলোচনাটা যে পর্যায়ে আছে, তাদের মধ্যে যেটুকু মত পার্থক্য আছে, এই মত পার্থক্য দূর করা সম্ভব, এবং এই মত পার্থক্য দূর করে সবাইকে নিয়েই নির্বাচনে যাওয়া সম্ভব, এটা আমরা বিশ্বাস করি, এবং সেই লক্ষ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছে। অনেক ধন্যবাদ। তোলার পেছনে ডেফিনেটলি অন্য একটা উদ্দেশ্য আছে। এটা আপনি যেমন বুঝতে পারেন, আমি বুঝতে পারি, বাংলাদেশের সাধারণ মানুষও বুঝতে পারে। আপনি আমাকে বলেন তো, এই যে 15 বছর যে আন্দোলন হয়েছে, একটা ভালো ভোটের জন্য আমরা আন্দোলন করছি, সবাই মিলে করছি, জামাত ইসলামও এই আন্দোলনে শরিক ছিলেন। ওনারা কি কখনো পিআর পদ্ধতির কথা বলেছেন? কখনো বলেছেন হাসিনার পতন হলে আমরা আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে করতে চাই? কোনোদিন তাদের মুখে আপনি পিআর পদ্ধতি নিয়ে কিছু শুনেছেন, বা বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতি নিয়ে কিছু শুনেছে? শুনে নাই। গত এক বছরের 2/3 সময়েও কিন্তু আমরা পিআর নিয়ে খুব আলোচনা শুনি নাই। এটা রিসেন্টলি যখন নির্বাচনের তারিখটা সরকারের তরফ থেকে একেবারে সিল দিয়ে বলা হলো ডেফিনেটলি এটা ফেব্রুয়ারিতেই হবে এবং কোনোভাবেই এটা ফেব্রুয়ারি ক্রস করবে না, তখন আমরা দেখলাম যে দলগুলো, বিএনপি বাদ দিয়ে ইসলামিক যে দলগুলো এখন পিআরের জন্য কথা বলছে, তারা বলল ফেব্রুয়ারিতে নির্বাচনে ঠিক আছে। প্রথমে তারা একটু গাইগুই করলো যে লন্ডন থেকে ইনস্ট্রাক্টেড হয়ে এসে উনি নির্বাচনের তারিখ দিচ্ছেন, একটি দলের সঙ্গে আলোচনা করে নির্বাচনের তারিখ দিচ্ছেন, অন্য দলগুলোর মতামত উনি গ্রহণ করছেন না। অথচ কিন্তু এই কথাগুলো বলার আগেই কিন্তু জামাতের আমির নিজেই বলেছিলেন যে রমজানের আগে হলে ভালো হয় নির্বাচন। তখনও কিন্তু পিআর নিয়ে আমরা কিচ্ছু শুনি নাই। তারপরে যখন লন্ডনে জনাব তারেক রহমানের সঙ্গে বৈঠক করে এসে একটা খুব সুনির্দিষ্টভাবে সরকার বলে দিল যে কোনোভাবেই এটা ফেব্রুয়ারির পিছনে যাবে না, তখন প্রথমে কয়েকদিন তারা এই অভিযোগ করলো, তারপরে তারা পিআর নিয়ে একেবারে খুব সিরিয়াস মুভে গেল। আপনি দেখুন, পিআর পদ্ধতি যদি এই মুহূর্তে, নেপালের কথা আমার ভাই বলছিলেন, নেপালে 15 বছরে কয়টা সরকার এসছে? 12টা থেকে 13টা সরকার এসছে। আমি ভুলেও গেছি 12টা না 13টা। তো আমরা কি এইটা চাচ্ছি? এইটাই চাচ্ছি আমরা? এরকম পরিণতির দিকে আমরা যাই? বিশ্বের বেশিরভাগ দেশ পিআর থেকে সরে এসছে এই ধরনের সমস্যার কারণে, এবং বিশেষ করে আমাদের মতন দেশে এটা তো আরো অনেক বড় একটা সমস্যা। কেন সমস্যা? বিকজ আমাদের দেশে হর্স ট্রেডিং এর একটা সংস্কৃতি ছিল। হর্স ট্রেডিং মানে আপনি অন্য দলের এমপিকে টাকা দিয়ে কিনে নিলেন, পরের দিন সে সংসদে গিয়ে বলল আমি এই সরকারের সাথে আমার আস্থা নাই, অনাস্থা। এই হর্স ট্রেডিং এর কালচারের কারণে 70 অনুচ্ছেদ আমরা সংবিধানে আনতে বাধ্য হয়েছিলাম একটা সময়। এখন তো দলগুলো অনেকটা ফ্লেক্সিবল হয়ে বলছে না, দলের বিপক্ষেও ভোট দেওয়া যাবে 4টা জায়গা ছাড়া, কয়েকটা জায়গা ছাড়া।
সো এইরকম একটা পরিস্থিতিতে আপনি নিজেও খুব ভালো জানেন পিআর হওয়ার কোনো কারণ নাই, পিআর দেশের জন্য মঙ্গলজনক নয়, বাংলাদেশের মানুষ পিআরের সম্পর্কে কোনো ধারণাও নাই, বাংলাদেশের মানুষ পিআরের ব্যাপারে একমত নয়। সো আপনি এখন এই কার্ডটা সামলে আনলেন বিকজ আপনি চান যে এই কার্ডটাকে দেখিয়ে আপনি আরও কিছু সময় কিনে নিতে পারেন। এই কার্ডটা দিয়ে আপনি কিছু সময় কিনতে চাইছেন। সেই সময়তে কি হবে? সেই সময়তে আরও বেশি সংগঠিত হবে। এখন হয়তো তাদের জরিপ দেখুন, প্রতিটা রাজনৈতিক দলের জরিপ আছে মুন্নি, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি সে যত ছোট দলই হোক কিংবা যত বড় দলই হোক, তারা কিন্তু কয়েক মাস পর পর মাঠে তাদের জরিপ করে যে তাদের আসন কীরকম আসতে পারে, কোন আসন কীরকম, তার চেয়ে বড় কথা কোন সিটে কাকে দিলে জিতার সম্ভাবনাটা বেশি থাকে। এটা পলিটিক্যাল পার্টিগুলো করে, এটা বেসরকারি কিছু এনজিও আছে তারা এই জরিপটা চালায়, আর আছে সরকারি সংস্থা এনএসআই ডিজিএফআই তারা মাঠে এই জরিপটা চালায়। আমি মাঠে কাজ করি বহু বছর, আমি জানি এই জরিপটা চলে। সো এই জরিপ জামাতের যে হাইপ আমরা দেখতে পাচ্ছি এবং প্রশাসনে তাদের যেরকম একটা ইনফ্লুয়েন্স আমরা দেখতে পাচ্ছি, যেই মুহূর্তে নির্বাচনটা হবে সেই মুহূর্তে তাদের সত্যিকার অর্থে তারা আসলে কতটা সিট পেতে পারে সেটা বের হবে এবং সেই সংখ্যাটি তাদের সম্ভবত খুব একটা স্বস্তিদায়ক বা আরামদায়ক সংখ্যা নয়। সো দে ওয়ান্ট টু বাই সাম টাইম। এই সময়টা তারা যতটা নিতে পারবে তারা নিজেদেরকে যেমন সংগঠিত করতে পারবে, একইভাবে তারা বিএনপির মতন পলিটিক্যাল পার্টিগুলোর বিরুদ্ধে অনেক বেশি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাতে পারবে, যত না ত্রুটি তার চেয়ে আরো 100 গুণ বেশি ত্রুটি। এই সময়টার জন্য তারা যদি রাস্তায় নামে, বিএনপি কি করবে? তারাও রাস্তায় নামবে? আমি জানি না বিএনপি কি করবে, আমি সত্যিই জানি না, আমার কাছে এরকম কোনো তথ্য নাই। তবে বিএনপি কিন্তু অনেক ছাড় দিয়েছে। আপনি দেখুন, প্রধানমন্ত্রী 10 বছরের বেশি কেউ থাকতে পারবেন না, মেনে নিয়েছে বিএনপি। 70 অনুচ্ছেদ মেনে নিয়েছে বিএনপি। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য মেনে নিয়েছে বিএনপি। মন্ত্রিসভা প্রধানমন্ত্রীর ক্ষমতা মেনে নিয়েছে বিএনপি। তারপরে আপনার সংসদীয় স্থায়ী কমিটির প্রধান, 4টা সংসদীয় স্থায়ী কমিটি বিরোধী দল থেকে হবে, মেনে নিয়েছে। ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবে, সেটাও মেনে নিয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা তো আমাদের বিচার বিভাগ এখন নতুনভাবে আবার এই আমাদের প্রধান বিচারপতির নেতৃত্বে একটা মানে নতুন বিচার বিভাগের স্বপ্ন আমরা সবাই দেখছি। সো আমার মনে হয় বিএনপি কিন্তু অনেকগুলো ছাড় দিয়েছে। আপনি যদি জুলাই সনদটা দেখেন, 84টার মধ্যে ম্যাক্সিমাম বিষয় কিন্তু বিএনপি ছাড় দিয়ে 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 একমতে এসছে। অল্প কিছু জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে। তো এটা তো জনগণের সামনে স্পষ্ট। আপনি আপনার নোট অফ ডিসেন্ট দিয়ে কি আপনি মানবেন সেটা যেমন দিচ্ছেন, আমি আরেকটা পলিটিক্যাল পার্টি আমিও আমার কোন কোন জায়গায় আমি গেলে বাস্তবায়ন করব সেটাও আমি বলে দিচ্ছি। মানুষ যাকে ভালো মনে করবে তাকে ভোট দেবে। ফর এক্সাম্পল, পিআর পদ্ধতিটা আনতে হলে তো সংবিধান সংস্কার করতে হবে। সংবিধান তো সংস্কার করতে হবে, আমার পুরো সিস্টেম চেঞ্জ হয়ে যাবে, তাই না? সেই সংবিধান সংস্কারেরও তো একটা ওয়ে আছে, সেটা তো পার্লামেন্ট ছাড়া আপনি পারবেন না। আপনি তো অর্ডিন্যান্স দিয়ে এইসব আলোচনা তো হয়েছে রুমিন ফারহানা, এইসব আলোচনা হয়েছে, হওয়ার পরেই জামাত সিদ্ধান্ত নিয়েছে তারা সেসব চায়। তাহলে এখন বিএনপি কি করবে? আপনি বলছেন আমি এখনো পর্যন্ত জানি না কি করবে। তাহলে কি বিষয়টা অনেকটা এরকম যে বিচার মানি তাল গাছটা আমার, এরকম একটা অ্যাটিটিউড কি আমরা দেখছি যে এই যুক্তিগুলো আমি শুনেছি, এই যুক্তিগুলো আমি বুঝেছি, যেহেতু আমার আর কোনো উপায় নেই তাহলে এখন আমি পথে এটার সমাধান করব। আচ্ছা মজুমদার, যে কথাটি আসলে তারা বলছে যে জামাত নামলে তারা চাইছে সরকারের কাছে পিআর পদ্ধতি, সরকার দিতে পারবে কিনা প্রথম প্রশ্ন আপনার কাছে পিআর পদ্ধতি জামাত ইসলামকে। এবং দ্বিতীয় কথা হচ্ছে বিএনপি যদি না মানে এবং তারা সবাই রাস্তায়, আপনারা যে কারণে যে উদ্দেশ্যে উদ্দেশ্য নিয়ে তাদেরকে একত্রে বসিয়েছিলেন সেটা মোটামুটি বিফল হয়ে যাবে, তারা রাস্তায় মারামারি করবে। এই দুটো জিনিস কি আপনাদের কাছে স্পষ্ট নাকি আপনি এখনো আশা রাখতে চান? প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশে তো উনি একটা কথা বলেছেন যে বাংলাদেশে পিআর পদ্ধতি উনি আগে কখনো শোনেননি, এটা ছিল না, এটা কথা তথ্য হিসাবে পুরোপুরি ভুল। বাংলাদেশে পিআর পদ্ধতি ছিল এবং উনি নিজেই পিআর পদ্ধতির বেনিফিশিয়ারি। আপনি ওনাকে সংসদ সদস্য বলতে পারছেন সাবেক, বিকজ উনি পিআর পদ্ধতিতেই সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। কেমন সেটা? প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অফ দি মেম্বার অফ পার্লামেন্টস। কেমন করে? কারণ বিএনপির তরফ থেকে আমি আপনাকে বলছি পিআর পদ্ধতিটার নানাগুলো রকম ফের আছে। এখন একটা রকম ফের নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে। পিআর পদ্ধতি বাংলাদেশে আগেও ছিল। আমাদের সংরক্ষিত নারী আসনের যে 50 জন সদস্য নির্বাচিত হন তারা কিন্তু পিআর পদ্ধতিতে নির্বাচিত হন। 300 জন সংসদ সদস্য যাদের হয় তাদের প্রফেশনালি তাদের মধ্যে থেকে 50 জন নারী সংসদ নির্বাচিত হন। এতদিন আমাদের সংবিধানে বা আমাদের সংসদে আমরা যেটা দেখেছি এবং সেটার ভিত্তিতে আমার আপা উনি নিজেও সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সো পিআর পদ্ধতি ছিল না এটা বলার আসলে কোনো সুযোগ নেই। আমি আগে একটা জিনিস ক্লিয়ার করিনি, আমি পিআর পদ্ধতির পক্ষেও নেই বিপক্ষেও নেই।
পিআর পদ্ধতি নিয়ে এখন নতুন ধরনের একটা আপনি এই কথা বলছেন, রুমি ফারহানা হাসছে, মানে মনে হচ্ছে যে এটা কোনোভাবেই তিনি বিশ্বাস করতে পারছেন আচ্ছা, না। ঠিক আছে। যেন এটা মনে হবে আমরা ছেড়ে দেই না, এতক্ষণ অ্যাডভোকেসি করার পর যদি বলে আমি কিন্তু এটা বলিনি। না, আমি একটা তথ্য দিয়েছি, আমি কোনো যুক্তি দিইনি এখানে, আমি তথ্যটা দিয়েছি যে এটা বাংলাদেশে ছিল এবং এটা যদি Read আমরা between কোনো the কিছু lines. যদি চেঞ্জ না করি তাহলে এটা থাকবে। কিন্তু একটা জিনিস বোধহয় আমি এটা শেষ করে নেই, আজাদ মজুমদার, এই ইয়েটা রয়ে যাবে, নইলে এই তর্কটা রয়ে যাবে। সেটা হচ্ছে 330 জন ইয়ে থাকবেন, কি বলে, নারী সাংসদ থাকবেন, সেটা একটা প্রপোর্শনের ব্যাপার ছিল। কিন্তু রুমিন ফারহানা পিআর পদ্ধতিতে সাংসদ হয়েছেন, এটা কেমন করে? কারণ অবশ্যই পিআর পদ্ধতিতে না, ওনাদের জিতেছিলেন এই 7জনই তারা গিয়েছিলেন। না, ওনারা জিতেছিলেন 7 জন না, ওনারা জিতেছিলেন 6 জন। ওনাদের 6 জন হ্যাঁ। সংসদ সদস্যের বিপরীতে ওনাদের একজন নারী সংসদ সদস্য নিতে পারবেন হওয়ার সেই কথা জায়গায়, ছিল, হ্যাঁ। এবং সেই সংসদ সদস্যটি উনি ছিলেন, আমি যদি ভুল না করে থাকি। মানে এই ক্ষেত্রে সেটা পিআর পদ্ধতি। আমি যদি ভুল করে থাকি তাহলে উনি আমাকে কারেক্ট করে দেওয়ার সুযোগ আছে। এই পদ্ধতিকে মানতে চান? না, আমি বলি, আচ্ছা, বলে নেন। হ্যাঁ, এই পদ্ধতিটা ছিল, কিন্তু এই শব্দটা নিয়ে আসলে শব্দটা ছিল না। তখনও এভাবে আলোচনায় আসেনি। এখন আলোচনায় আসছে বিকজ এখন কিছু কিছু রাজনৈতিক দল এই আলোচনাটা এভাবে এনেছে যে মোট প্রাপ্ত ভোটের ভিত্তিতে আপনার সংসদ সদস্য নির্বাচিত হতে হবে। প্রথম কথা হচ্ছে যে সংস্কার নিয়ে যে আলোচনা হয়েছে তাতে আমাদের উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ যে দুটো আলোচনা হয়েছে, নিম্নকক্ষে পিআর নিয়ে কোনো আলোচনা সংস্কার কমিশনে হয়নি। নিম্নকক্ষ আমাদের কনভেনশনাল ওয়েতেই আমাদের সংসদ সদস্যরা নির্বাচিত হবেন, এটা মোটামুটি সিদ্ধান্ত হয়ে আছে। এটা নিয়ে আসলে সংস্কার কমিশনে অন্তত কোনো আলোচনা হয়নি। আলোচনাটা হয়েছে আমরা যদি উচ্চকক্ষ সৃষ্টি করি তাহলে সেই উচ্চকক্ষে আপনার সংসদ সদস্য বা উচ্চকক্ষের সদস্য যারা, তারা কিভাবে নির্বাচিত হবেন। তারা প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন না, এটা মোটামুটি সবাই একমত, এবং উচ্চকক্ষ সৃষ্টি করার ব্যাপারেও সবাই একমত। এখন দুটো রাজনৈতিক মেরু আমরা দেখতে পাচ্ছি। একটা পক্ষ বলছে যে মোট প্রাপ্ত ভোটের ভিত্তিতে আপনার দলগুলো এই উচ্চকক্ষের সদস্য নির্বাচন করবেন। আরেকটা পক্ষ যেটা বিএনপি বা তার সমমানা দলগুলো, তারা বলছে যে মোট প্রাপ্ত আসনের ভিত্তিতে তারা এই উচ্চকক্ষের সদস্যগুলো নির্বাচিত। দুটোই কিন্তু পিআর। আপনার দুটোর পদ্ধতি আলাদা, কিন্তু যদি আপনি বলেন যে পিআর কিনা, অবশ্যই দুটোই পিআর। পিআর আছে। এখন কোন পিআরটা আমরা গ্রহণ করবো আর কোন পিআরটা বর্জন করবো, আমরা কোনোটাই গ্রহণ বর্জনের পক্ষে নই। তবে আমি আপনাকে শুধু তথ্য হিসাবে বলতে পারি, ঐকমত্য কমিশনে যে আলোচনাটা হয়েছে সেখানে 24টা দল মোট প্রাপ্ত ভোটের ভিত্তিতে পিআর পদ্ধতিকে সমর্থন করেছে এবং 6টা দল বিএনপি সহ তারা এটা বিরোধী